নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। ফোন লাইভ অনুষ্ঠানে আবারও সকলকে অনেক অনেক স্বাগত। আমরা আশা রাখবো শারীরিক অসুস্থতার বহু উত্তর যেমনই অনুষ্ঠান দিয়ে আপনারা পেয়ে যান, ঠিক তেমনই কিন্তু শারীরিক সুস্থতার যে মূল লক্ষ্য আমাদের এই অনুষ্ঠানে, সেটাও কিন্তু বারংবার আপনারা পেয়ে যাচ্ছেন। বহু প্রশ্নের বহু উত্তর কিন্তু এই অনুষ্ঠান থেকে দীর্ঘ বছর ধরে যেমন পাচ্ছেন, সেরকম শারীরিক সুস্থ রাখার কিন্তু অন্যতম একটি অনুষ্ঠান এটি। আজ আবারও একবার লাইভ অনুষ্ঠান আমরা ডাক্তারবাবুকে পেয়ে গিয়েছি। যদিও বা গত এপিসোডে যে আলোচনা চলছিল, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, সেই বিষয়ের তথ্য কিন্তু এখনো কিছুটা জানা বাকি আছে, যেহেতু আপনারা অনেক বেশি জানতে চেয়েছেন। যদিও আপনারা সকলেই জানেন যে আমাদের সব থেকে বড় সম্পদের শরীর। যদি আমরা শারীরিক ভাবে সুস্থ থাকি, তাহলে কিন্তু আমরা যে কোনো বিষয় কিন্তু এগিয়ে যেতে পারি, আমরা জীবনেও অনেক ভালো থাকতে পারি। আর যখন শারীরিক অসুস্থতা আসে আমাদের, তখন কিন্তু একজন চিকিৎসকের প্রয়োজন হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখানে কিন্তু আপনারা যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কথা বললে ডাক্তারবাবু কিন্তু প্রতিটি উত্তর পিন পয়েন্ট ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেন। আর আমরা যদি আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধে, আমাদের চেষ্টা করতে হয় শুধুমাত্র চিকিৎসা নয়, রোগটি কেন হলো, এই রোগটির ট্রিটমেন্ট কি, সবকিছুই কিন্তু জানা আমাদের আবশ্যক রয়েছে। আর সেই জানিয়ে দেওয়ার জন্য কিন্তু বারংবার আমরা ডাক্তারবাবুকে পেয়ে যাই। গত এপিসোডে যে আমাদের আলোচনা হচ্ছিল নাইট্রাস অক্সাইড নিয়ে, ইমিউনিটির সঙ্গে তার যোগসূত্র কি ছিল, এই নিয়ে আমাদের কথা চলছিল। আপনাদের জন্যই সেই প্রশ্নের উত্তর। কিন্তু তারপরও বহু মানুষ জানতে চেয়েছে যে এমন কি কোনো খাবার রয়েছে, খাদ্য তালিকায় কি এমন কিছু যদি আমরা রাখতে পারি সকাল থেকে রাত অবধি, যে খাদ্য আমরা গ্রহণ করি তাতে কি আমাদের শরীরের ব্যালেন্সটা, নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অক্সাইডের কি আমরা সেই ভারসাম্যটা বজায় রাখতে পারবো? বা ডাক্তারবাবুকে সরাসরি এমনও প্রশ্ন করা হয়েছে যে তার কাছে ট্রিটমেন্টটা কি আছে, মানে কিভাবে আমরা চললে। আর সব থেকে বড় কথা, আমরা সকলেই জানি খাদ্য কিন্তু আমাদের সব থেকে বড় মেডিসিন। তাই খাদ্যের মাধ্যমে যদি আমরা কিছু নিজেদের শরীরে অবজার্ভ করতে পারি, তার থেকে বড় মেডিসিন হয় না। কিন্তু ডাক্তারবাবু কি বলছে সকলকে জানিয়ে দেবেন তিনি আজকে এই প্রশ্নের উত্তর। তাছাড়া আপনাদেরকে আরো একবার বলে রাখি, লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য, আপনাদের শারীরিক যে কোনো সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার রয়েছে স্টুডিও। স্যারকে জানাবো সকলের তরফ থেকে আরো একবার স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আমি শেষ দিন যেদিন লাইভ করেছি, এই গোলমেলে বা একটু শক্ত টপিক, এই নাইট্রাস অক্সাইডের বা নাইট্রিক অক্সাইডের এফেক্ট দেহে কিরকম, কিভাবে আমাদের উপকার করে, কিভাবে কাজ করে, এইসব নিয়ে বলছিলাম। এবং আপনাদের যা যা জিজ্ঞাসা প্রশ্ন তার উত্তরও আমি দিয়েছি। আমি এটা এখনো পর্যন্ত খুব ডিটেলসে বলিনি যে অন্য সমস্ত টপিক ছেড়ে, যেমন এখন খুব হট টপিক, মানে আজকের দিনে এখন খুব হট টপিক যে কোভিডের আর একটা ওয়েভ। অলরেডি চীন দেশে আবার নতুন করে শুরু, ওখানকার যে সংখ্যাতত্ত্ব সেই অনুযায়ী আরো বেশ কিছু মানুষ অলরেডি মারা গেছেন। কিন্তু আমি ওই নিয়ে আজকে বলতে চাইছি না, কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বা পূর্ব ভারতে এখন যা কন্ডিশন, তাতে যা যা নিয়ম মেনে সমস্ত কিছু ওপেন আপ হয়েছে, আমি পুরোপুরি সমর্থন করি। মানে 2 বছর ধরে বাচ্চারা স্কুলে যায়নি, তারা প্রথম স্কুলে যাচ্ছে। এখন আবার সেই চায়নাতে কোভিড হয়েছে বলে এখানে আমরা একটু সাবধান তো থাকতে হবে। যেমন মাস্ক পরা, যেখানে অনেক লোক আছে সেখানে মাস্ক সবাইকে পরতে হবে, এটা আমরা জানি। হাত ধোয়ার নিয়ম আমরা জানি, সেই সবগুলো মেনে চলবো। কিন্তু বেশি ভয় পেয়ে আবার সবকিছু বন্ধ হতে পারে এরকম ভাবটা আমাদের না করা ভালো। আশা করি আমরা যদি সমস্ত কিছু মেনে চলি এবং ভ্যাকসিনেশন পরের ডোজগুলো আমরা নিতে পারি, তাহলে এই প্রবলেম থেকে যতটা আমরা আগে ভুগেছি অতটা ভুগবো না। আমি সরাসরি নাইট্রাস অক্সাইড সম্পর্কে আমার গতদিনের না বলা যে কথাগুলো, সেগুলো বলবো। আপনারা রয়েছেন আমার সামনেই, বলবো যে কোনো ধরনের আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছি।
চেষ্টা করব আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দিতে। তার আগে গতদিনের ফেলে যাওয়া জায়গাটা একটু পরিষ্কার করে দিই। আমি এটা বলেছিলাম, বিশেষ করে যারা আজকে প্রথম হয়তো অনুষ্ঠানটা শুনছেন, আগের দিন শোনেননি, এরকমও তো অনেক দর্শক শ্রোতা শ্রদ্ধেয় আছেন, তো তাদের জন্য বলছি, আমি আমাদের শরীর ভালো রাখবার জন্য, সবল সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য বেশ কিছু উপায় বাতলেছিলাম। এরকম আমি আমার মনে মনেও ভাবি এবং আমি নিজে সেটা প্রয়োগ করি, এবং আমার রোগীদের জন্য যারা আমাকে দেখান বা যারা আমার কাছে পরামর্শ নেন, আমার এরকম উদ্দেশ্য নয় যে তারা একটা অসুখ নিয়ে এসছেন, অসুখটা শুধু সারিয়ে দেওয়া। শুধু অসুখ সারানো নয়, অসুখ সারানো ছাড়াও তাদের যে জীবনযাত্রার প্রণালী, তাদের যে আমরা ইংলিশে একটা ওয়ার্ড ইউজ করি স্ট্যামিনা, সে তাদের যে স্ট্যামিনা, তাদের চামড়া বা হিন্দিতে ত্বচা বলি, আসল কথা হচ্ছে স্কিনের গ্লো, সেগুলো সব ঠিক থাকবে তো, ঠিক আছে তো, আমার চিকিৎসার পরে সেগুলো আমি ঠিক রাখতে পারছি তো, বা ঠিক রাখার রাস্তাটা কি? অর্থাৎ আপনাকে যেন দেখতেও সুন্দর থাকে এবং আপনি যেন ভেতরেও সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন এবং সক্ষম থাকেন, সেই ব্যাপারে আলোচনার ক্ষেত্রে এই নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইডের একটা বিরাট বড় ভূমিকা আমি গতদিন শুরু করেছিলাম। আজকে আশা করি ওইটুকুনি শেষ করতে পারবো। তো আমি যারা গতদিন শোনেননি তাদের জন্য বলি, এই যে দুটি গ্যাস NO এবং N2O হলো নাইট্রাস অক্সাইড, NO হলো নাইট্রিক অক্সাইড। তো এই আপনারা এটা ভাবতেই পারেন, কারণ গ্যাস বললে তো মানুষ গ্যাসের অসুখ বোঝেন, এটা কিন্তু ওই গ্যাসের অসুখের গ্যাস একদম নয়। এটা আমাদের দেহে ন্যাচারালি তৈরি হয়। আমি এই ন্যাচারালি তৈরি হওয়া নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড গ্যাসের কথা বলছি। আমি এটা বলেছিলাম যে এর মূল কাজ হলো, এটা আগের দিনের কথাটা আরেকবার বলে দিচ্ছি, এর মূল কাজ হলো যে এই নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস, এটা আমাদের স্মুথ মাসেল রিল্যাক্সেশনের, এবং যেগুলো স্মুথ মাসেল নয়, স্মুথ মাসেল যেগুলো নয় সেগুলোকে আমরা স্ট্রাইটেড মাসেল বলি। মাসেল সম্পর্কে আজকে আলোচনার দিন নয় বলে আমি ওসব বলছি না। তো সেই মাসেল রিল্যাক্সেশনের জন্য এটা একটা খুব 1 নম্বর উপাদান। মনে হতে পারে যে হঠাৎ ডাক্তারবাবু মাসেল রিল্যাক্সেশন নিয়ে কেন করলেন, কেন মাসেল রিল্যাক্সেশন নিয়ে বলছেন? আসলে আমি বললাম না যে আপনি যাতে সক্ষম থাকেন, স্ট্যামিনা বাড়ে, সুস্থ সবল এবং সুন্দর থাকেন, সেই জন্য যদি একটা ফ্যাক্টর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, আজকে আমি বলছি অন রেকর্ড, এটা পরে তো ইউটিউবে যাবে, থেকে যাবে, তো সেটা হলো আপনার ভাইটাল অর্গানে সাপ্লাই দেয় যে ব্লাড ভেসেল গুলো, তার স্মুথ মাসেল গুলো কতটা বেশি রিল্যাক্স থাকছে। এবং এই রিল্যাক্স রাখার উপাদান হলো বা কারণ হলো বা উপায় হলো এই নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড গ্যাস। এখানে একটা, এই পর্যন্ত আমি আগের দিন ছুঁয়ে গেছিলাম, এখন একটু পরিষ্কার করে বলছি। তো এই যে উপাদানের কথা বললাম, উপায়ের কথা বললাম, শতকরা 99% মানুষ যারা শুনছেন, তারা শুনে প্রথমেই যাদের একটু যুক্তি কাজ করবে, তার মনে করবে ডাক্তারবাবু নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড গ্যাস দেহে এইসব করে জেনে আমার কি লাভ, আমি কি করতে পারবো? মানে নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড আমার উপকার করে এটা আমি জানলাম, কিন্তু জেনে আমি এমন কি করব যাতে আমি উপকৃত হচ্ছি কিনা বুঝবো, উপকৃত না হলে আমি কোর্সটা চেঞ্জ করতে পারি যাতে আমি উপকৃত হই। প্রথম কথা, সেই চিকিৎসা এখন উপলব্ধ যাতে আপনি উপকৃত হতে পারেন। আমি কিছু কেস সিনারিও বলতে পারি, কিন্তু সেটা পরে আসবে। আগে একটু কেমিস্ট্রির একটু ভেতরে যেতে হবে, তার একটা ফোন নিতে হবে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার। নমস্কার। আমি পানাগড় থেকে বলছি স্যার। হ্যাঁ, পানাগড় থেকে কে বলছেন? আমি বলছি স্যার বনানী সান্তারা। হ্যাঁ হ্যাঁ, বলুন, বি সান্তারা, বলুন। আমার শাশুড়ি মায়ের ক্রিয়েটিনিন মানে ধরা পড়েছে 1.12। 1 পয়েন্ট কত?
12 স্যার। ও 1.12 পয়েন্টের পরে না 12 এইভাবে বলতে হয় 0.12 হ্যাঁ ও আচ্ছা স্যার, তাই এই অবস্থাতে স্যার আমার এখন কি করা উচিত স্যার? না ধরা পড়লো কেন কেন ক্রিয়েটিনিনের পরীক্ষা করতে গেলেন? আমি এই কারণেই করেছিলাম স্যার, এই শাশুড়ি মা উঠতে পারছিল না, উঠলে মানে বসতে পারছে না, তারপরে বারবার টয়লেট যাচ্ছিল। সেই জন্য আপনি করলেন না, ডাক্তারবাবু করতে বললেন? ডাক্তারবাবু বলেছিলেন যে এটা টেস্ট করতে। শুধু ক্রিয়েটিনিন? হ্যাঁ স্যার। ওনার কি ডাক্তারবাবুর কথা বলছি না, আপনার শাশুড়ি মায়ের কথা বলছি, ওনার কি ডায়াবেটিস আছে? সেটা স্যার আপনার কোনো চেকআপ করানো আচ্ছা হয়নি স্যার, এইটা দিয়েছিলেন পরিষ্কার টেস্ট করতে। হ্যাঁ আপনার একটা প্রশ্নের একটা উত্তর, আপনার শাশুড়ি মার ক্রিয়েটিনিন নরমাল আছে, দুশ্চিন্তার কারণ নেই, এবং আপনার শাশুড়ি মার যে অসুবিধে সেটা বোঝার জন্য প্রথম পরীক্ষা ক্রিয়েটিনিন নয়, কোথাও একটা বুঝবার ভুল হয়েছে। অর্থাৎ ওই অসুবিধাতে ক্রিয়েটিনিন তো করার ভূমিকা নেই, এবং আমরা ক্রিয়েটিনিন বা এর সাথে সাথে ইউরিয়াটাও করতে দিই কিডনির অবস্থা কিরম আছে সেটা বোঝবার জন্য। তো সাধারণত যারা লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাসে ভোগেন তাদের ক্ষেত্রে এটা একটা ইস্যু। এছাড়া যারা ক্রনিক কিডনি ডিজিজ, আমরা এখনকার দিনে সিকেডি বলি, সেই অসুখে ভোগেন তাদের জন্য এইটা এবং আরো বেশ কিছু পরীক্ষা করার দরকার আছে। তো আপনার শাশুড়ি মা ঈশ্বরের কৃপায় এই সব গোত্রের কোনোটাতেই পড়েন না, এবং ওনার ক্রিয়েটিনিন লেভেল অলমোস্ট নরমালি রয়েছে, যে সেক্ষেত্রে এমনি স্যার প্রচন্ড গ্যাস হয় স্যার, এত গ্যাস হয় যে মানে দুপুরে খেলে আর রাত্রেবেলা হচ্ছে আমি আর খাবো না, অ্যাসিড হওয়া দিয়ে শুধু খেতে থাকে। আচ্ছা আমার একটা প্রশ্ন মাথায় আসছে, যদি আমি কথা হচ্ছে এই তো গ্যাস হচ্ছে, মানে এটা তো আমাদের পূর্ব ভারতে প্রচুর মানুষ ভোগেন, তো তার সাথে ক্রিয়েটিনিনের কোনো মানে যোগ কি আপনার মনে হয় যে ডাক্তারবাবু সেই কারণে মানে এই পরীক্ষা এই কষ্টগুলো আছে বলে ক্রিয়েটিনিন করতে দিয়েছেন, না ওনার অন্য কোনো দুশ্চিন্তা ছিল মাথায় সেই সব কারণ? কারণ আপনি কি বলছেন দুশ্চিন্তা বলতে স্যার আগস্ট ফেব্রুয়ারি 21 তারিখে আমার শ্বশুর মশাই মারা গেছেন, দিয়ে সেটা তো টেনশনের ব্যাপারই আছে। বুঝতে পারছি, এইটুকুনি অ্যাসিওরেন্স পেতে পারেন যে এই 1.12 ক্রিয়েটিনিন আপনার শাশুড়ি মায়ের জন্য কোনো রকমের খারাপ কিছু নয়, ঠিক আছে? খাওয়া দাওয়া তার কোনো কন্ট্রোল কিছু করতে হবে না? কিসের জন্য কন্ট্রোল মানে মানে আপনি যদি কোনো খাওয়া দাওয়া সবই করবে, যা মানে যেটা খেতে রুচি সেটাই খাবে স্যার। কেন খাবে না? ওনার অসুখ তো কিছু নেই, কিসের জন্য খাবে না? ঠিক আছে, আমি লাইন বিচ্ছিন্ন করছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ধন্যবাদ। আমার একটা কিন্তু এখানে লোভ হচ্ছিল যে ক্রিয়েটিনিন ব্যাপারটাকে এক্সপ্লেন করব, কিন্তু আমি থেমে গেলাম, সাবধান হলাম, কারণ যে চত্বরে আছি ওটা এমনিতেই বেশ গোলমেলে এবং একটু বোঝাতে হবে আর কি। তো সেই জন্য ক্রিয়েটিনিনে গেলে দুটোই একদম চটকে যাবে, হবে না। ওই জন্য আমি আবার সেই নাইট্রিক অক্সাইডের অঙ্গনে ফিরে আসলাম। আমি বলতে চাইলাম যে এই যে এর এফেক্ট মাসেল রিল্যাক্স করা মানে হচ্ছে আপনার ব্লাড ভেসেলগুলোকে, রক্তনালীগুলো যেগুলো আপনার ভাইটাল অর্গান গুলোতে সাপ্লাই করে, ভাইটাল অর্গান বলতে আপনার হার্ট বোঝায়, আপনার ফুসফুস বোঝায়, আপনার লিভার বোঝায়, এক্ষুনি কথা হলো কিডনি বোঝায়, আপনার ব্রেন বোঝায়, এই সমস্ত জায়গায় উপযুক্ত পরিমাণে অক্সিজেন এবং খাবার সরবরাহ করে এই রক্তনালীগুলো। এবার এই রক্তনালীগুলো যদি ভেতরে ডায়ামিটার সরু হয়ে যায় তাহলে কম খাবার কম অক্সিজেন যাবে। অর্থাৎ ধরুন একটি ছেলে খেলাধুলো করে প্রচন্ড পরিশ্রম করে, তাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, তার নাক বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, খালি মুখ দিয়ে হা করে শ্বাস নিচ্ছে, কিছুদিন পরে সে তো অসুস্থ হয়ে যাবেই। ঠিক তেমনি আপনার হার্ট, আপনার লাংস, আপনার কিডনি, আপনার লিভার, আপনার অন্য ভাইটাল অর্গানগুলো, সেগুলো যদি ঠিকমতো খাবার এবং অক্সিজেন না পায় তাহলে ওই বললাম ওই ছেলেটি যে পরিশ্রম করে তার মতো অবস্থা হবে। তো সেটা যাতে না হয় সেইটার জন্য এই মাসেল রিল্যাক্সেশন অত্যন্ত দরকার, এবং সেইটার অনুঘটক হলো নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড। অনেকগুলো প্রশ্ন মাথায় আসে, সব কথা শুনলে যাদের সামান্যতম কেমিস্ট্রির জ্ঞান আছে বা যাদের লজিক্যালি যারা চিন্তা করেন, যুক্তিপূর্ণভাবে চিন্তা করেন, তাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসবে। আমি একটু সাজাই দুটো তিনটে প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটু সাজাই। মানে যেরকম আমি যদি ব্যাপারে না জানতাম, আমি প্রথম ভাবতাম এটা, তাহলে একজন
সাধারণ মানুষ হিসেবে, মানে আমার কোনো রোগ হয়নি, কিন্তু আমি কি কোনোভাবে যেমন আমি রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিন মাপতে পারি, তেমনি কোনো পরীক্ষা করে ওই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড মাপতে পারি কি? আমি যদি ডাক্তার না হতাম আমার এই প্রশ্নটা আসতো মাথায়। দ্বিতীয়, আমি উত্তর দেবো। দ্বিতীয় হলো এটা যে আমার যদি নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইডের লেভেল যেরকম থাকা দরকার সেটা থেকে কমে আসছে, তাহলে আমার যখনই আসছে তখনই বুঝতে পারবো, না অনেক দিন পরে বুঝতে পারবো? অর্থাৎ এখানে মানুষের যুক্তিপূর্ণ মন এরকম ভাবে খুব স্বাভাবিকভাবে এইটা চেষ্টা করে যে আর্লি ডায়াগনোসিস অফ এ সিমটম অর এ ডিজিজ। এর মানে হচ্ছে রোগটা হওয়ার আগেই কোনোভাবে এটা কি বোঝা যায়, তাহলে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া যায় যাতে প্রবলেমটা না হয়। আর এই জন্য আর কি, কাজে আমি হলে এরকম প্রশ্ন আমার মাথায় আসতো, কাজে আমি উত্তরটা ওই দিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটা একটা জিনিস রিজার্ভ রাখছি, আমি এটা উত্তর দেব। দ্বিতীয় আর একটা প্রশ্ন আসতো যে এই পরীক্ষা আমি যতক্ষণ না করছি ন্যাচারাল নর্মাল উপায়ে, আমি কেউ অফিস কাচারি করেন, কেউ পড়াশোনা করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন, কেউ রিটায়ার্ড পার্সন, তো প্রত্যেকের যে জীবনযাত্রার প্রণালী, যে খাদ্যাভ্যাস, তাতে কিছু পরিবর্তন করলে কি এই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইডের যে উপকারিতা সেটা আমরা বেশি করে পেতে পারি? আমি প্রশ্নগুলো সাজাচ্ছি, আমি যাচ্ছি উত্তরে যাচ্ছি আর একটু পরেই। আর একটা খুব বড় ব্যাপার আছে এখানে, সেখানে হলো আমি অলরেডি সাফার করছি। আমার যা বয়স সে অনুযায়ী আমার মনে হচ্ছে যে আমি দুর্বল। আমি একটুখানি কাজ করি হাঁপিয়ে যাই, আমার গা হাত পা ব্যথা করে। আমি বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা, সেই মতো বিবাহিত জীবনে আমি সফল বলে মনে হচ্ছে না। চতুর্থত, আমি যা কাজ করতে যাচ্ছি সেই কাজটা করতে গিয়ে আমার বয়সী অন্য একজন, সে যতটা হেসে খেলে কাজ করছে, আমি ওই কাজটাই করে একদম মানে মনে হচ্ছে বিছানায় শুয়ে মানে বিশ্রাম করতে হবে আমাকে। আমি অনেক হাঁপিয়ে যাচ্ছি, অনেক অনেক বেশি ক্লান্ত লাগছে আমার। তো তার মানে আমি যদি মনে করি যে আমার এটা শুরু হয়ে গেছে অলরেডি, নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইডের ডেফিসিয়েন্সি সংক্রান্ত অসুবিধে শুরু হয়ে গেছে, তাহলে আমি কি চিকিৎসা করব? ভিটামিন মিনারেলস যেরকম সাপ্লিমেন্ট ওষুধের দোকানে পাওয়া যায়, ওরকম নাইট্রাস অক্সাইডের কিছু পাওয়া যায় নাকি যেটা খেলে ইমপ্রুভ করতে পারি, বা সেরকম খাবার? আমি পুরো প্রেক্ষাপটটা বর্ণনা করলাম, মানে কি দিকে এই আলোচনাটা যাবে, কিভাবে আমি অ্যাপ্রোচ করছি এই প্রবলেমটাকে। এবং এটা অনেক মানুষের কাছে, আমার মনে হয় শতকরা 95% বেশি মানুষের কাছে এই ব্যাপারগুলো একটু অজানা আছে। তো আমি শুরু করি প্রথমে এটা দিয়ে যে ওই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড যেমন রক্তে হিমোগ্লোবিনের পরীক্ষা করলে, বা এক্ষুনি ফোন করেছিলেন ব্লাড ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন পরীক্ষা করলে দেখা যায় যে এত আছে, তেমনি নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড লেভেল কি পরীক্ষা করে রক্তে দেখা যায়, বোঝা যায়? একটা প্রশ্নের একটা উত্তর দিতে হলে বলতে হয় যে হ্যাঁ, আমরা নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইডের পরিমাণ আমরা মেজার করতে পারি, কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবল যা যা পরীক্ষা নিরীক্ষা আছে তাতে আসলে এই ধরনের পরীক্ষা রিপোর্ট করা, রক্তে কতটা আছে তার মধ্যে একটা মানে ভেতরে হাস্যকর বোকামি আছে। রিপোর্ট করতে চাওয়া বা দেখতে চাওয়া, হাস্যকর বোকামিটা হলো এই যে আমাদের রক্তের মধ্যে ওই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড যে লেভেল, সেই লেভেল আর ঠিক যেখানে ওটা কাজ করে, অর্থাৎ ব্লাড ভেসেলের স্মুথ মাসেলের লেভেল যেখানে ওটা রিল্যাক্সেশন করে, সেখানে নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইডের লেভেল এক নাও হতে পারে, অনেক সময় এক হয় না। অর্থাৎ সেই লেভেলে, অর্থাৎ একদম মাইক্রো লেভেলে আপনি যদি মাপতে না পারেন, তো ইন জেনারেল ওইটা মেপে খুব একটা আপনার সুবিধে নেই, যার জন্য ডাক্তারবাবুরা ওই রাস্তায় সাধারণত হাঁটেন না, এই কারণের জন্য হাঁটেন না। এইটা হচ্ছে টেস্টিং এর ব্যাপারটা। দ্বিতীয়, যদি কেউ মনে করেন যে আমি যা আমার এখন অসুখ করেনি কিছু, আমি ঠিকঠাক আছি, তাহলে আমার যাতে এই লেভেলটা ঠিক থাকে সেই জন্য ডাক্তারবাবুদের কাছে কোনো চিকিৎসা আছে, মানে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট কিছু আছে,
বা ওষুধের দোকানে যেমন ভিটামিন সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়, তেমনি ওই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড মানে ওই জায়গায় কাজ করবে এরকম কোনো সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় কি, বা এরকম কোনো খাবার দাবার আছে কি যাতে উপকার হয়, এই ইন জেনারেল লোকের প্রশ্ন থাকে। তো সেই ব্যাপারটা একটু ছুঁয়ে যাব। উত্তরটা হলো এই যে আপনি যে কোনো ওষুধপত্র যা যা খান, খাবার দাবার যা যা খান, ডাক্তারবাবু চিকিৎসাতে ডাক্তারবাবু যা যা ওষুধ দেন, সেই সমস্ত জিনিস আমাদের যে এখনো পর্যন্ত নোন কনসেপ্ট, মানে আমাদের অলরেডি জানা আছে যে ধরনের চিন্তাধারা বা যে কনসেপ্ট জানা আছে, সেটার সাথে আমি এখন যা বলছি সেটাকে যদি পাশাপাশি রাখেন, দেখবেন একটা জায়গায় না বড় গরমিল হয়ে যায়। সেই গরমিলের জায়গাটা বলছি, সেটা হলো এই যে ধরুন আপনার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আছে, পরীক্ষা করে দেখলাম ভিটামিন B12 দিলাম, ডেফিসিয়েন্সি ঠিক হয়ে গেল, খুব সোজা সাধারণ ব্যাপার। এবার আপনার নাইট্রিক অক্সাইডের ডেফিসিয়েন্সি আছে, যেখানে নাইট্রিক অক্সাইডটা যে লেভেলে কাজ করে সেইখানে নাইট্রিক অক্সাইড, এক্ষেত্রে আমি একটা ছোট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই যে নাইট্রাস অক্সাইড বলছি না, N2O আর NO হলো নাইট্রিক অক্সাইড, এই এর মধ্যে একটা গ্যাসকে লাফিং গ্যাস বলে, মানে সেইটা শুকলে একটু হাসি হাসি পায়। অনেককে বলেন, মানে আমি নিজে শুকে দেখিনি, কিন্তু অনেকে বলেন মনের প্রফুল্লতা আসে। এবং আগেকার দিনে, এখন অনেক উন্নততর নেশা বেরিয়ে গেছে বলে লোকে আর এটা পাত্তা দেয় না, আগেকার দিনে অনেকে নাইট্রাস অক্সাইডের নেশা করত, এখনকার দিনে কিন্তু ওইসব চলে না, এখন অন্য ব্যাপার। তো আমি ওই নেশার দিকটা বলছি না। তো এই যদি কেউ মনে করে যে তাহলে তো এরকম নাইট্রাস অক্সাইড শুকলে প্রফুল্লতা, একটু আমরা ইলেশন বলি, একটু ইলেক্টেড লাগে, তো তাতে কি কোনো উপকার আছে? দেখুন, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় নিচ্ছি। উত্তরটা হলো উপকার নেই তা নয়, কিন্তু এর থেকে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা বেরিয়ে গেছে যে ওইভাবে নাইট্রাস অক্সাইড নেওয়াটা এখনকার দিনে হাস্যকর এবং অলমোস্ট অবসোলেট। ওর থেকে আরো অনেক, আমি সেই জায়গায় যাচ্ছি। কাজেই ওই নাইট্রাস অক্সাইডের ওই চ্যাপ্টারটা, মানে ওই ইনহেল করা লাফিং গ্যাস হিসেবে নেওয়া, ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। তৃতীয় তাহলে কি? তৃতীয় হলো এটা, যে মানুষটির, যে ভদ্রমহিলা ডায়াবেটিসে ভোগেন না, তাদের জন্য এইসব কথাবার্তা আমি যা বলছি এখন। আর ডায়াবেটিস মেলিটাস যদি আনকন্ট্রোল থাকে, তার জন্য একদম একটু আলাদা কথাবার্তা হবে। আমি দুটোই বলবো এই কারণের জন্য যে ভারতবর্ষে, মানে আমি যেখানে থাকি এবং রুগী দেখি, সেখানে আমি লক্ষ্য করেছি আমার কাছে যত রুগী দেখাতে আসেন তার প্রায় 15% এখন একটু বাড়ছে, 20% হবে যারা ডায়াবেটিস মেলিটাসে ভোগেন, এবং তার প্রায় অর্ধেক রুগী কিন্তু যেটাকে আমরা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস বলি, যেটাকে আমরা একটা খুব সোজাভাবে বোঝাবার চেষ্টা করি, যার মানে হলো HbA1c 8-এর ওপরে, একদম 8-এর ওপরে আছে, তো আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাসে ভোগে। তাদের কারোর ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না করে আমি যা বলছি সেগুলো প্রযোজ্য নয়, হবে না কাজ। কাজেই নর্মাল যাদের ডায়াবেটিস নেই তাদের সম্পর্কে আমি এই কথাটা বলছি, একটু মন দিয়ে শুনবেন। সেটা হলো ওষুধপত্রের দিক দিয়ে যাই আমি দিই, খাবারের দিক দিয়ে যাই আমি দিই, একটা একদম বেসিক কেমিস্ট্রির ব্যাপার হলো এই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড আমাদের দেহে বেশি করে প্রডিউস করবে, এরকম অবস্থা সৃষ্টি হবে যখন একটা শক্ত কেমিস্ট্রির কথা আমরা বলি নাইট্রোসো কম্পাউন্ড। এই নাইট্রোসো কম্পাউন্ড কি বোঝার দরকার নেই, মনে করতে পারেন যে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড হওয়ার আগের স্টেজের যে কেমিক্যাল ফর্মুলা অনেকটা তাই। এই কথার মধ্যে পুরোপুরি 100% কথাটা সঠিক নয়, কিন্তু বোঝাবার জন্য বলছি। সেই নাইট্রোসো কম্পাউন্ড আছে এরকম যে কোনো জিনিস আমরা যদি দেহে নিতে পারি, তাহলে তার থেকে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার রাস্তা ক্লিয়ার হয়, বেশি পরিমাণে তৈরি হতে পারে। আর এইটা সম্পর্কে আগে আমাদের একটা ধারণা ছিল
যে এই নাইট্রোসো কম্পাউন্ড থেকে আবার ক্যান্সারও হতে পারে। এবার যে কথাটা বলছি এটা আগের দিন বলেছিলাম, আজকে আবার বলছি, কারণ প্রচুর মানুষ শুনছেন এবং এই নাইট্রোসো কম্পাউন্ডের ব্যাপারে এটা ক্যান্সারাস এফেক্ট সম্পর্কে কেউ কেউ জানেন। এখন পরীক্ষা করে দেখা গেছে, মোস্ট প্রবাবলি এটা ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির রিসার্চ থেকে জানা গেছে এবং কারেক্ট, এখন আমরা সবাই মেনে নিয়েছি এটা, যে যদি অ্যাডিকুয়েট পরিমাণে ভিটামিন সি সাপ্লিমেন্টের সাথে দেওয়া যায় তাহলে নাইট্রোসো কম্পাউন্ডগুলোর ক্যান্সার তৈরি করার যে ক্ষমতা সেটা অনেক কমে যাবে। অর্থাৎ নাইট্রোসো কম্পাউন্ড থেকে ক্যান্সার হবে না যদি ভিটামিন সি সাপ্লিমেন্টের সাথে থাকে। এইসব শুনে আপনি তো ভাবছেন এরকমই যে ঠিক আছে একটা করে ভিটামিন সি ট্যাবলেট আর ডাক্তারবাবুর নাইট্রোসো কম্পাউন্ডের যে ওষুধপত্র সেগুলো বা খাবার দাবার খেলেই সব ঠিক থাকবো। হ্যাঁ, অনেকটা কাছাকাছি চিন্তাধারা। এইবার আমি চিকিৎসা, ওষুধপত্র এবং খাওয়া দাওয়ার দিকটা একটু ক্লিয়ার করে দিই। চিকিৎসা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি এবং আমি যেটা করি এবং প্রয়োগ করি আমার রোগীদের উপর, সমস্ত ডাক্তারবাবুদের নিজস্ব নিজস্ব একটা চিন্তা ভাবনার জায়গা আছে। একটা লেভেল পর্যন্ত যাকে আমরা প্রোটোকল বলি, ওই প্রোটোকল মানার পর তারা নিজেরা একজন, যখন ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তখন এই মেডিসিনটাকে আমরা একটা ফাইন আর্ট অ্যান্ড সায়েন্স দুটোই ধরি। তো এর একটা আর্টের দিকও আছে, অর্থাৎ কিভাবে প্রয়োগ করবো, কোনটা কখন আটকে রাখবো। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা কি করেন, আমি কি করি বলবো, একটা ফোন দিব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি অমিত মন্ডল বলছি সোনারপুর থেকে। হ্যাঁ অমিত বাবু, সোনারপুর থেকে বলুন। ডাক্তারবাবু, আমার ওই মানে সুগার আছে, 4 বছর মতো আগে সুগারটা ধরা পড়েছে। আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 34। ও মানে 30 বছর বয়সে? 34, হ্যাঁ 30 বছর বয়সে আমার ধরা পড়েছে। আচ্ছা। এবার প্রথমে যখন আমার সুগারটা ধরা পড়ে তখন ফাস্টিং পিবি 360 ছিল। এবার তখন HbA1c করাইনি, তারপরে HbA1c করলাম 11.5 ছিল, মানে ওই 3 বছর মতো আগের কথা বলছি। হ্যালো, হ্যাঁ আমি মন দিয়ে শুনছি, বলে যান, আমি কান একদম খাড়া করে আছি। গ্লুকোরাম, তারপরে যে সমস্ত ওষুধ খেতাম 3-4টে ছিল, তারপরে ছাড়তে গ্লুকোরাম এখন খাই, গ্লুকোরাম SR 500। ওই 3 দিন এখন সুগার কন্ট্রোলে আছে। লাস্ট HbA1c আপনার ছিল 5, আর এখন আপনার হচ্ছে ওই মোটামুটি 3 দিন 4 দিন পর পর একটা করে ওষুধ খাচ্ছি। ওই এই ওষুধটা 3-4 দিন পর পর। আর হচ্ছে এখন সুগার লেভেল এমনি ফাস্টিং পিপি কোনো মানে এই সমস্ত গুলো কথা ফাস্টিং এ ছিল আপনার 1 মাস আগের কথা বলছি 76, কম হয়ে যাচ্ছিল বলে তারপরে একটু খাওয়া দাওয়া একটু করে পরের মাসে করালাম 85। তো এখন কি আমি ওষুধটা কি ছাড়তে পারবো না এই কন্টিনিউ যেরকম চলছে এরকমই চালিয়ে যেতে হবে? অমিত বাবু, আপনার কথা মন দিয়ে শুনলাম। আসলে কি আমি কোনো ডায়াবেটিক পেশেন্টের কথা খুব মন দিয়ে শুনি এই কারণের জন্য, যেটা আমি চাই শোনাতেও, যারা অনুষ্ঠান শুনছেন তারাও শুনবেন। দেখুন, আপনার 30 বছর বয়সে তো সুগার ধরা পড়লো, তো ডাক্তারবাবু আপনাকে এটা তখন তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলেন যে কজন ভাই বোন, বাবা মার কারোর সুগার ছিল কিনা, এই প্রশ্ন তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলেন। তাতে উত্তর কি ছিল? শুধু একা আপনি না বাড়িতে আর কারোর আছে? আমার বাবা মা বা বোন এদের কারণ নেই, কিন্তু আমার কাকার রয়েছে এবং 2 কাকার আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার নেই কিন্তু 2 কাকার আছে। হ্যাঁ, কাকার। তাদের ছেলে পেলেদের আছে? না, তাদের মানে তাদের ছেলেদের নেই, ছেলে মেয়েদের নেই। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার যখন সুগার ধরা পড়লো তখন আপনি রক্তটা পরীক্ষা করতে গেলেন কেন? কি কষ্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছিলেন? আমার বাথরুম হচ্ছিল খুব ঘন ঘন, আর যা ওয়েট ছিল আমি 1 মাসের মধ্যে আমার ওয়েট মোটামুটি 10 কেজি ওয়েট কমে যায়। এবার মানে তারপরে হঠাৎ করে আমার ওই একজন বললেন যে পাশে, আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাপার, আমি পাশে একজন ডাক্তারবাবু ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারটা, তো আমার ওয়েট কমে যাচ্ছে, তারপরে জল টেস্ট হবে তো খুব খুব জল খেতাম, এই প্রবলেম হচ্ছে। তো উনি বললেন যে একবার সুগারটা, আমাদের পাশাপাশি এমনি ডাক্তার যিনি আছেন পাশে ডাক্তার, ঠিক পরামর্শ দিয়েছেন।
তুমি একটা কাজ করো, ওই এটা সুগারটা টেস্ট করে দাও। তারপরে সুগার টেস্ট করালাম, দেখি সুগার 360। তারপরে মানে অন্য ডাক্তার। ঠিক আছে ঠিক আছে অমিবাবু, আসলে কি আমার একটু কপালে ভাগ পড়ছে একটা কারণের জন্য বলি। আপনি যা বললেন তার ক্রোনোলজি আমার মাথায় একদম গেঁথে গেছে। আর একটা জিনিস যেটা বলেন ডাক্তারবাবু, আমার যখন সুগার ধরা পড়ে তখন আমি মানে টেস্ট করানোর আগে বলছি আমি এক সপ্তাহ চোখে সব ঘোলা দেখতাম, মানে পরিষ্কার দেখতাম না। তারপরে তখন আমি ভাবলাম হয়তো আমার চোখের প্রবলেম, আমি চোখের ডাক্তার দেখাই। চোখের ডাক্তার দেখে উনি চশমা দিলেন। তারপরে চশমা নিয়ে তখন কাজ তো হচ্ছিল না কিছু, তারপরে আমি এই সুগারের জন্য আমি অন্য। এবার আসছি এবার খুব মন দিয়ে শুনতে হবে। দেখুন, আপনি 30 বছর বয়সে আপনার রেকর্ডেড ব্লাড সুগারের রোগ ধরা পড়লো, তাই না? তার আগে তো পরীক্ষা করা হয়নি। না না না। আচ্ছা, কিন্তু একদম কমন সেন্স, কোনো ডাক্তারি ব্যাপার না। আপনি যবে রক্ত পরীক্ষা করেছেন, আপনি কি মনে করেন তার ঠিক আগের দিন সুগারটা বেড়ে গেছিল? তা তো নয়, বেশ কিছুদিন ধরে বেশি ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি 10 কেজি ওজন 1 মাসে লুজ করেছেন বলছেন, তার মানে তার আগে থেকে সুগার বাড়ছিল। তার মানে অতটা খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রবলেম হবে বা অতটা আমি হচ্ছে এমনি হয়তো ওয়েট কমে যাচ্ছে। একদম। তার মানে কি অন্তত 29 বছর বয়স থেকে সুগারটা বাড়তে শুরু করছিল, অন্তত, যদি তার আগে না হয়। তার মানে 1 বছর আগে থেকে অন্তত। আচ্ছা, সেটা যদি হয় তাহলে প্রথমে তো ডায়াবেটিস মেলিটাসটাকে ডিটারমাইন এন্ড ডিফাইন করতে হবে। ওটা হয়, ওই জন্য আমি খালি ভাবছি আপনি বলবেন, কিন্তু বলছেন না তো। ডায়াবেটিস মেলিটাস সবাই আমরা জানি যে টাইপ 1 টাইপ 2 আছে। হ্যাঁ, যেটাকে টাইপ 1 যেটা জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস আমরা পুরোনো দিনে বলতাম, টাইপ 2 যেটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাস বলি। তো আপনার তো মশাই মোটামুটি 29, 29.5 বা 30 বছর বয়সের জাস্ট আগে থেকে সুগার বেড়েছিল, যেটা 30 বছর বয়সে ডিটেক্টেড হয়েছে। আপনার কথা থেকে এই জায়গায় আসলাম তো। তখন পরীক্ষা করাই না, আমি টেস্ট করাই। হ্যাঁ, করাননি মানে তো। ভাবিনি যে হয়তো আমার সুগার। হ্যাঁ, তো হ্যাঁ, ডেফিনেশন অফ টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলছি, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, যেটার ডেফিনেশনই হলো 30 বছর বয়সের আগে ডিটেকশন বা 30 বছর বয়সের আগে ব্লাড সুগার থাকা। আচ্ছা, মোস্ট প্রবাবলি 99.99% সিউরিটি দিয়ে আমার মনে হচ্ছে ইউ আর এ পেশেন্ট অফ টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। এবং সেক্ষেত্রে আজ হোক কাল হোক ইউ আর এ ক্যান্ডিডেট ফর ইনসুলিন। মানে হ্যাঁ, এবং এটা আটকে ওঠার কিছু নেই। ইনসুলিন খুব ভালো জিনিস, উপকারী জিনিস। মানুষের মনে অত্যন্ত ভুল বাজে ধারণা ইনসুলিন সম্পর্কে, যে ইনসুলিন নিলে আর ছাড়া যায় না, ইনসুলিন ক্ষতি করে। তারপরে তো আমি আমার রুগীদের কাছ থেকে শুনি আমার বন্ধুর ছেলে না মেয়ে ইনসুলিন নিয়ে তার ওই হয়ে গেছে। সব বাজে কথা, ওসব নয়। ইনসুলিন খুব ভালো জিনিস, ইনসুলিন উপকারী। আপনার এবার আমি বলবো যেটা আপনার এখন এই ওরাল মেডিসিন নিয়ে আপনি যেরকম আছেন, তাতে এই মুহূর্তে আপনার যেটা দরকার, এক্ষুনি ইনসুলিন নেওয়ার দরকার তাও নাও হতে পারে, কিন্তু আপনার ডায়াবেটিক চেক আপটা প্রতি 6 মাসে বজায় রাখা দরকার, এবং যে ডাক্তারবাবুর কাছে দেখাচ্ছেন তার সাথে যোগাযোগ থাকা দরকার। এবং আপনার টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস কি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এটা ডিটারমাইন হওয়া দরকার এই সময়ের মধ্যে। এরপরে ওই সব গল্প পরে ঘটনা ঘটবে। আর আপনি আমাকে যে প্রশ্নটা স্পেসিফিক্যালি করলেন যে এখন ওষুধ কি করে খাবো, আমি ধরুন এখন ওষুধ খাচ্ছি, সপ্তাহে 2টো ওষুধ খাচ্ছি। এখন ওষুধ কি করে খাবো, এর উত্তর যে ডাক্তারবাবু আপনাকে দেখছেন তিনি দেবেন, তার সাথে যোগাযোগ করতে হবে। আর আপনি একটা কথা খুব পরিষ্কার বললেন এবং সবাই শুনেছে, হুইচ ইজ 100% কারেক্ট। মানে একজন মানুষের যদি ব্লাড সুগার হঠাৎ করে বাড়তে থাকে, অর্থাৎ সে সুগারের রোগী হতে থাকে, তাহলে বেশি করে পেচ্ছাপ পাওয়া, আমরা বলি পলিউরিয়া, এই সিমটম হবে। ওজন কমার সিমটম হবে। জল তেষ্টা পাওয়া, আমরা বলি পলিডিপসিয়া, এই সিমটম হবে। অনেকের আবার অদ্ভুত খাওয়ার ইচ্ছা বেড়ে যেতে পারে, অনেকের বাড়ে, অনেকের সেটা বাড়ে না। কিন্তু এই পলিউরিয়া পলিডিপসিয়া এটা হবে। ওজন কারোর 10 কেজি কমে, কারোর 2 কেজি কমে, এটা হতে পারে। অনেকের ওজন না কমেও ব্লাড সুগার দেখতে পাইনি, ধরুন 1 সপ্তাহ 10 দিন মতো খুব ঘোলা দেখেছি। তারপরে যখন মানে ডাক্তারবাবু দেখিয়ে ওষুধ খাই, তারপর থেকে কিন্তু আমি ঠিকঠাক হয় আমার। ওইটা যে রেটিনাল ব্লাড ভেসেলস এর যে অসুবিধাগুলো হয় সুগারে, সেটা একটা পুরো আলাদা চ্যাপ্টার। এখন আমি ঢুকতে চাইছি না, কিন্তু এই চোখের সিমটমও হয়, এছাড়া আরো অনেক সিমটম হয়, সেটা নিয়ে পরে বলবো। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি এই ডিটারমিনেশন আগে করুন যে আপনার টাইপ 1 না টাইপ 2।
আচ্ছা ডাক্তার, একটা প্রশ্ন করবো। বলুন। বলছি টাইপ 1 কিংবা 1 হলে বা টাইপ 2 হলে, ধরুন টাইপ 2 হলে, তাহলে কি আমি মানে ওষুধ নিজে হাঁটাহাঁটি করে খাওয়া কন্ট্রোল করে ওষুধটা কি বাদ দিতে পারবো? হ্যাঁ। আর যদি টাইপ 1 হয় সেক্ষেত্রেও কি একই জিনিস করতে পারবো, না দুটোর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা নিয়ম? হ্যাঁ, এই উত্তরটা দিচ্ছি। দেখুন, এখন আমাদের ভারত, সারা পৃথিবীতে ডাক্তারদের মধ্যে ঐক্যমতের জায়গাটা হলো এই যে যদি কারোর 180 মিলিগ্রাম পার্সেন্টের তলায় ব্লাড সুগার থাকে, এটা হাইয়েস্ট 180 মিলিগ্রাম পার্সেন্টের পিপি সুগারের কথা বলছি, আচ্ছা এই 180 মিলিগ্রামটাকে আমরা রেনাল থ্রেশহোল্ড ভ্যালু বলি, যদি থাকে তাহলে সে ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ দিয়ে 3 মাস পর্যন্ত দেখতে পারে, আচ্ছা ওষুধ না খেয়ে দেখতে পারে যে হ্যাঁ আমি কমাতে পারলাম কিনা। আচ্ছা। যদি কমাতে না পারে তাহলে ওষুধ প্রয়োগ করতে হবে, এটা প্রথম। আর যদি এবার কমে যায় তাহলে? আর তাহলে কমিয়ে যদি রাখতে পারে কেন ওষুধ খাবো? নিশ্চয় খাবেন না। দ্বিতীয় এখানে একটা ব্যাপার আছে, আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এত বেশি রুগীদের কাছ থেকে শুনি যে মানুষের একটা ধারণা আছে তেতো বেশি খেলে সুগার কমে যায়। এটা সম্পূর্ণ সঠিক নয়, অর্ধেকও সঠিক নয়। এটা একটু এক্সপ্লেন করতে হলে তো অনেক কিছু বলতে হয়। অর্থাৎ আপনি এটা মনে করবেন না যে আমি অনেক বেশি তেতো খেয়ে আমার ব্লাড সুগার কমিয়ে রাখবো। না, আমি এইটা আরেকটা কথা বলা, কারণ আমি একদম তেতো খেতে পছন্দ করি না, কিন্তু আমি তেতোও খাই না, খুব রেয়ার হয়তো মাঝে হ্যাঁ, আপনি খেলে খাবেন, তেতো খাওয়া অন্য দিক দিয়ে উপকারী তো। মানে আপনার এটা আমার পছন্দ নয় বলে আমি খাই না, কিন্তু আমি যেটা করি আমার খাবার খুব স্ট্রিক্ট, মানে 1 ফোঁটা চিনি যেন সারাদিনের মধ্যে আমি মিষ্টি বা আমি মিষ্টি যখন আমার সুগার লেভেল মনে হয় যখন যে কম হচ্ছে বা কোনো কিছু সুগার ফল্ট হবে বা কোনো কিছু, আগে খুব সুগার ফল্ট হতো আমার, এখন রিসেন্টলি আর হয় না। ঠিক আছে, ওই কংগ্রেচুলেশন, ভালো। ফল খাই তখন, মিষ্টি ফল। আচ্ছা, ঠিক আছে। ওই ব্যাপারে এটা তো আজকের আমি ডায়াবেটিস নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ, মানে এখন এত বেশি মানুষ জানছে এবং এই ব্যাপারটা নিয়ে যদি একদিন হ্যাঁ করবো এবং ইনফ্যাক্ট আগামী 2-3 বছরের মধ্যে ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো খবর আসছে, আমি বলে দিলাম। যেভাবে আমরা দেখি সেভাবে দেখছি না, দেখবো না পরে আমি সেটা নিয়ে বলবো। আপনার ক্ষেত্রে খালি বলবো যে এই ডিটারমিনেশনটা করুন আগে, আপনি টাইপ 1 এর রোগী না টাইপ 2 রোগী, শুধু এইটা মূল দরকার, যেটা এখনো পর্যন্ত করা হয়নি। ঠিক আছে, আমি কি লাইন বিচ্ছিন্ন করবো? ঠিক আছে, একটা প্রোগ্রাম অবশ্যই করবো, আমি অবশ্যই করবো। ধন্যবাদ করবো। আচ্ছা, আমি একটু সেই একটু বোরিং লাগলো, নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইডের চত্বরেই আছি, তো আমি না ফোন নিতে হবে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ ডাক্তার নমস্কার। নমস্কার। বলছিলাম মিস্টার বিশ্বাস, বলুন। হ্যাঁ, আমি একদিন আপনার প্রোগ্রাম দেখছিলাম ওই অ্যাসপিরিন ওষুধের সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমার বাবার বয়স হচ্ছে আপনার প্রায় 70-এর কাছাকাছি। শুনতে পাচ্ছেন তো? মন দিয়ে শুনছি। হ্যাঁ, আমার বাবার বয়স অ্যাকচুয়ালি 70-এর কাছাকাছি, তো ওনার 2বার স্ট্রোক হয়ে গেছে। দ্বিতীয়ত 2 বছর আগে হয়তো, এমনি কোনো অসুবিধা নেই, ওনার ব্রেন কথাবার্তা সব খাওয়া দাওয়া সব ঠিক আছে, বুঝলেন তো? তা ওনার হাই প্রেশার আছে, উনি এখন ডাক্তারবাবু 2বার ওষুধ দিয়েছে, সকালে একবার খাওয়ার টিফিনের পরে খান আর বিকাল দুপুরে একবার লাঞ্চ করার পর খান। তো ওটা সমস্যা নেই। আর লিপিড প্রোফাইল করিয়েছিলেন, তার জন্য ডক্টরবাবু লোকাল যে ফিজিশিয়ান উনি বলেছেন না, ওষুধ লাগবে না। তো আমি একদিন ভালো লাগছিল আপনার প্রোগ্রাম দেখতে, আমি প্রায় দেখতে আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে। ধন্যবাদ। তা একদিন আপনি বলছিলেন অ্যাসপিরিন ওষুধ সম্বন্ধে, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, স্ট্রোক পেশেন্ট, তাদের ওটা খেলে রক্তটা নাকি পাতলা থাকে। তা আমি জানতে চাইছি, তো আমাদের তো ডক্টরবাবু স্যার তো কোনো ওষুধ লেখেনি, আমার বাবা কি ওই অ্যাসপিরিন ওষুধ কি মানে খেতে পারে? এই ব্যাপারটা সম্বন্ধে কোন পাওয়ারে খাবে? হ্যাঁ, এটা একটু বলে দিই আমি, এটা অনেকের প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রথম কথা, আপনি আসলে যেটা বলতে অ্যাসপিরিনের কথা বলছেন না? অ্যাসপিরিন, রক্ত পাতলা হওয়াটা এটা সাধারণ, ঠিক আছে, ব্লাড রক্ত পাতলা হয় ধরে নিলাম, সময় তো কম। তো অ্যাসপিরিন ওষুধ এখনকার দিনে মানে আমরা যারা পেটের রোগ দেখি তাদের কাছে অ্যাসপিরিনের সম্পর্কে খুব একটু ভয় আছে, কারণ আমরা প্রচুর পেশেন্ট, মানে আমি আমার সারা জীবনে দেখেছি যারা অনেকদিন অ্যাসপিরিন খেয়ে কালো পায়খানা, রক্ত বমি এসব হয়েছে। এটাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার, এখনকার দিনে অ্যাসপিরিন এমন বেরিয়েছে যে যেখানে অ্যাসপিরিন ক্ষতি করে সেখানে অ্যাসপিরিনটা বেরোবেই না, অর্থাৎ স্টমাকে ক্ষতি করতে পারবে না, ওটা ইন্টেস্টাইনে গিয়ে বেরোবে। এই ধরনের এন্টারিক কোটেড অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন থেরাপি, সমস্ত কিছু কথা বলার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথা বলতে গেলে লো ডোজ অ্যাসপিরিন থেরাপি উপকারী।
বিভিন্ন রকম ভাবে উপকারী, বলতে গেলে আজকের দিন শেষ হয়ে যাবে। অ্যাসপিরিন নিতে পারে, খালি একটা জিনিস দেখতে হবে, তার যদি গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসারের কোনো সিমটম থাকে তাহলে একটু বাঁচাবো। কোষ্ঠকাঠিন্য আছে, মানে ওই প্রবলেম, কোষ্ঠকাঠিন্যর কথা বলছি না। আছে, ওষুধ খাই না, ও কথা এখানে আবার অন্য কোষ্ঠকাঠিন্যর জন্য যদি কেউ পায়খানা হওয়ার ওষুধ খায় এবং সপ্তাহে একদিনের বেশি খায়, সেটা ক্ষতিকর হয়। এখন সময় নেই, অন্যদিন বলবো। অর্থাৎ এই ব্যাপারটা মাথায়, ওটাও অন্য একটা দিনের আলোচনা, আমি পরে বলবো, কিন্তু ঠিক আছে। আর অ্যাসপিরিন উপকারী, লো ডোজ অ্যাসপিরিন অনেক দিক দিয়ে উপকারী, এবং এখনকার দিনে আমরা অ্যাসপিরিনের সাথে আরেকটা ওষুধও কম্বাইন করবার কথা বলছি, কিন্তু আমি একটু মানে এই দিকে চোখ যাচ্ছে, আর আমাকে দেখানো হচ্ছে যে সময় একদম কমে আসছে। আমি স্যার জানতে চাইছি, আমার বাবা কি মানে নরমালি অ্যাসপিরিন খেতে পারে? কত পাওয়ারটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে একটু দয়া করে পরামর্শ করে নেবেন, নাহলে পরে আমার হেল্পলাইনে ফোন করবেন, বলে দেবো। আমি রাখছি। হ্যাঁ, আজকে আর সময় নেই। আমি করজোড়ে নিবেদন করছি আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মন্ডলীদের কাছে আজকে আর ফোন না করার জন্য। আমি একটু 2-4 মিনিট সময় ধার করে নিতে চাইছি, কারণ হচ্ছে যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ 2 মিনিট আর একটু 1 মিনিট 3 মিনিট সময় ধার করে নিচ্ছি। আমাকে দেখানো হচ্ছে 2 মিনিটের বেশি নয়, যেরকম 3 মিনিট সময় নিচ্ছি। সেটা হলো, এত যে কথাবার্তা বললাম, তাহলে এর অস্বার্থ কি হলো, মানে মূল ব্যাপারটা কি জায়গা, আপনারা কি করবেন? আপনারা যেটা করবেন সেটা হলো 1, 2, 3, ওই যে 3 মিনিট বলেছি। প্রথম হচ্ছে, যার কোনো অসুখ বিসুখ নেই, ঠিকঠাক আছেন, তিনি আরো ভালো ঠিকঠাক থাকার জন্য তাহলে পরীক্ষা কি করবেন? পরীক্ষা করবেন কি আমি বলে দিচ্ছি, ওইসব রক্ত পরীক্ষা না। একজন পুরুষ মানুষ, অ্যাডাল্ট মানুষ, খুব রোদ্দুরে না, ওই সন্ধ্যে 6:30, 7টার পরে যদি 3 কিলোমিটার নিজে একটা হাঁটার জুতো পরে হাঁটতে পারেন এবং তাতে কষ্ট না হয়, অসুবিধা না হয়, মোটামুটি আপনি ঠিক আছেন, ধরে নিতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে কোনো জিনিস লোকের সাথে ডিল করতে গেলে খুব ইরিটেবিলিটি যেন হচ্ছে না হয়, মন ঠান্ডা আছে, শান্ত আছে, এটা যেন হয়। তৃতীয় যে জিনিসটা, যদি আপনি বিবাহিত হন, স্বামী স্ত্রীর সম্পর্কে আপনি যে আছেন সেটা আপনাদের, আপনি এবং আপনার স্ত্রীর জন্য বা আপনার স্বামীর জন্য স্যাটিসফ্যাক্টরি, এই 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে, যাদের বয়স 50 বছরের কম, এখন ওইটাকে আমরা বাড়িয়ে 60 বছর করে দিচ্ছি, তারা অন্তত শীতকালে একটা গেম, ব্যাডমিন্টন বা টেবিল টেনিস খেলতে পারেন, খেলে একদম শুয়ে পড়েন না, একটু হাঁপিয়ে যান। এই ক্রাইটেরিয়া গুলো যদি ঠিক থাকে, আপনি ঠিক আছেন। এটা প্রথম বলার কথা। এবার দ্বিতীয় একটা খুব ইম্পর্টেন্ট বলার আছে, ডায়াবেটিসের কারণে হোক, হাই ব্লাড প্রেশারের কারণে হোক, বা জেনেটিক কারণে হোক, প্রচুর মানুষ জানেন না যে তারা হার্টের কোনো অসুবিধাতে ভুগছেন। আমরা এখনকার দিনে একটা কথা ব্যবহার করি, সাডেন হার্ট অ্যাটাক, সাইলেন্ট কার্ডিয়াক ডিজিজেস, এইসব নানা রকম কথাবার্তা বলি। মানে সেটা ইলাস্ট্রেশনটা এরকম যে, এই তো গতকাল দেখলাম থলে নিয়ে বাজারে গেলেন না, আজকে এরকম বললেন শরীরটা খারাপ লাগছে, কিরকম একটা গামুনি ভাব, শুয়ে পড়লেন, তারপরে আর কোনো সার নেই। ডাক্তার বললো যে, হ্যাঁ আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি, আমি দেখছি, জানি যে সময় চলে। ডাক্তার বললেন যে পেশেন্ট মারা গেছে, সাডেন হার্ট অ্যাটাক। তো এই জায়গাটা থেকে প্রিভেন্ট করবার জন্য এই নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড ঠিক রাখা জরুরি। তার জন্য 3টে জিনিস আমি ওদের কাছে সময় চেয়ে রাখছি। একটা হচ্ছে, যেগুলো বললাম, ওই এক্সারসাইজ ঠিক রাখা, ইনভেস্টিগেশন করা যে আপনার মধ্যে কোনো সাডেন কার্ডিয়াক প্রবলেম নেই। আর কিছু খাবার দাবার আছে, মূল খাবার দাবারের মধ্যে হলো, যদি মাংস খান, মাংস বা মেটে, যদি সেটা না খান, তাহলে সব রকমের লিফি ভেজিটেবল, নাটস, আর একটু লালচে রঙের ফল, যেমন ওয়াটারমেলন মানে তরমুজ, পমগ্রেনেট, আনার, এই ধরনের জিনিস যে কোনো একটা দৈনিক খাওয়া, এবং তার সাথে যেটুকুনি এক্সারসাইজ বললাম করা, এবং ইনভেস্টিগেশনের মধ্যে থাকা। আমার বলার অনেক কিছু ছিল, মানে খুব ডিটেল কেমিস্ট্রি, কিন্তু অ্যালাউ করবে না, এখানে সময় একদম নেই। একদমই আমরা একদম শেষে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, একটু অপেক্ষা, আবার আগামী সপ্তাহে দেখা। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন।